একটা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। ভাবুন তো, শত শত বছরের ঐতিহ্য, এত রীতিনীতি, এত গল্প, এগুলো কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছায়? চলুন আজ আমরা এই নিয়েই কথা বলবো। প্রশ্নটা কিন্তু আসলেই অনেক গভীর, কারণ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই দেখব যে কত সমৃদ্ধ সংস্কৃতি হারিয়ে গেছে শুধু ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বলে। কিন্তু সবাই তো স্রোতে গা ভাসিয়ে দেয় না, তাই না? কেউ কেউ ঠিকই পথ খুঁজে নেয়। আর সেই পথটা কি ছিল জানেন? একটা বই। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা মাত্র বই। হাজার হাজার বছর ধরে যে ঐতিহ্য, যে বিশ্বাসগুলো মুখে মুখে চলে আসছিল, সেগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়েছিল। ভাবা যায় ব্যাপারটা? তাহলে আর দেরি কেন? চলুন জেনে নিই সেই অসাধারণ বইটা আর তার পেছনের সেই মানুষটির কথা। বইটার নাম হচ্ছে খেরওয়াল বংশধরম পুঁথি। দেখুন, এটাকে শুধু একটা বই বললে কিন্তু ভুল হবে। এটা ছিল সাঁওতাল সংস্কৃতির প্রথম লিখিত দলিল। মানে এই বইটা সাঁওতাল সমাজের জন্য একটা ভিত্তির মতো কাজ করেছিল, অনেকটা যেমন অন্য ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্মগ্রন্থগুলো করে থাকে। তাদের পরিচয়ের একটা মূল স্তম্ভ বলা চলে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এটা লেখা হয়েছিল 1894 সালে। একবার ভাবুন তো, সেই সময়ে যখন আজকের মতো ছাপাখানা ছিল না, সংরক্ষণের এত সুযোগ সুবিধাও ছিল না, তখন নিজের সংস্কৃতির সবকিছু লিখে ফেলার চিন্তাটা কতটা বৈপ্লবিক ছিল। এই একটা কথাই কিন্তু বইটার গুরুত্ব পুরোপুরি বুঝিয়ে দেয়। এর আগে পর্যন্ত সাঁওতালদের জীবনের সব গল্প, তাদের ভাবনা চিন্তা সবকিছু তো মুখে মুখেই চলত। তিনিই প্রথম মানুষ যিনি এই বিশাল জ্ঞানভাণ্ডারকে একটা স্থায়ী রূপ দিলেন। তো চলুন এবার তাহলে পরিচিত হওয়া যাক সেই মানুষটার সাথে যিনি এই প্রায় অসম্ভব কাজটাকেই সম্ভব করে তুলেছিলেন। তার নাম মাঝি রামদাস টুডু। হ্যাঁ, তিনি একজন লেখক ছিলেন, কবিও ছিলেন, কিন্তু তার চেয়েও বড় পরিচয় হল তিনি ছিলেন তার সংস্কৃতির একজন সত্যিকারের রক্ষাকর্তা। নিজের পুরো জীবনটা তিনি উৎসর্গ করেছিলেন সাঁওতালি সাহিত্য আর সংস্কৃতিকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য। তার জীবনটাকে যদি আমরা খুব সংক্ষেপে দেখি, তাহলে একটা পরিষ্কার ছবি দেখতে পাই। ধরুন 1854 সালে জন্ম হল। তারপর একটা লম্বা পথ পেরিয়ে 1894 সালে প্রকাশিত হল তার জীবনের সেরা কাজটা। আর 1951 সালে তিনি মারা গেলেন, কিন্তু রেখে গেলেন এক অমূল্য সম্পদ। আচ্ছা, এখন প্রশ্ন হল, এই বইটাতে ঠিক কি এমন ছিল? কিভাবে তিনি আস্ত একটা জীবনধারাকে শুধু অক্ষরের মাধ্যমে ধরে রাখলেন? আসলে এই বইটা ছিল সাঁওতাল জীবনের একটা জীবন্ত দলিল। এখানে শুধু শুকনো নিয়মকানুন ছিল না, ছিল একদম জীবনের স্পন্দন। মানে তাদের জন্ম থেকে শুরু করে বিয়ে, এমনকি পারলৌকিক কাজ পর্যন্ত সবকিছুর বর্ণনা ছিল। বিভিন্ন উৎসব, রীতিনীতি, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস, কিচ্ছু বাদ যায়নি। এক কথায় বলতে গেলে সাঁওতাল সমাজের একটা সম্পূর্ণ ছবি। আর এটাই ছিল সবচেয়ে বড় বিপ্লব। ভাবুন, যে গল্প, যে গান, যে নিয়মগুলো শুধু মানুষের মুখে মুখে আর স্মৃতিতে বেঁচেছিল, সেগুলো হঠাৎ করে অমর হয়ে গেল। এর চেয়ে ভালো কোনো উপায় কি হতে পারত ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার? কিন্তু মাঝি রামদাস টুডুর এই অসাধারণ কাজটা শুধু সাঁওতাল সমাজের মধ্যেই থেমে থাকেনি। চলুন দেখা যাক কিভাবে তার এই সৃষ্টি সময়ের সাথে সাথে আরও ছড়িয়ে পড়ল। ব্যাপারটা দেখুন, কিভাবে একটা ব্যক্তিগত চেষ্টা ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল আর ছড়িয়ে পড়ল। যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় প্রতিষ্ঠান তাকে ডি.লিট উপাধি দিল, তখন তো তার কাজের গুরুত্ব প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল। আর তারপর যখন সুনীতিকুমার চট্টোপাধ্যায় এটা বাংলায় অনুবাদ করলেন, তখন তো এই অমূল্য দলিলটা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে গেল। তাহলে শেষে এটাই বলতে হয়, মাঝি রামদাস টুডুর সবচেয়ে বড় অবদান কি? তিনি একটা গোটা সংস্কৃতিকে সময়ের স্রোতে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। তার লেখাটা যেন একটা বাতিঘরের মতো, যা আজও সাঁওতাল সমাজকে তাদের শেকড়ের দিকে পথ দেখিয়ে নিয়ে যায়। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য। মাঝি রামদাস টুডু তো তার সমাজের গল্পকে অমর করে দিয়ে গেলেন। আচ্ছা, আমাদের চারপাশেও তো এমন কত মূল্যবান গল্প, কত কাহিনী ছড়িয়ে আছে, তাই না? আমাদের কাজ হবে সেগুলোকে খুঁজে বের করা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলোকে বাঁচিয়ে রাখা।